তাদের ইন্টারনেট কানেকশন বলেন, সবকিছুই তাদের জন্য অ্যাভেলেবেল। কিন্তু আমাদের দেশের অবস্থা তো সেরকম না। আমাদের অনেকেরই এখনো ঘরে এমন অবস্থা যে নুন আনতে পান্তা ফুরায়। অনেকের টাকা পয়সার সমস্যা, আর্থিক দেখা যাচ্ছে সমস্যা। স্যার লিঙ্কে কানেক্ট করতে করতে আধা ঘন্টা চলে যায়, নেটের এমন রাইট, অবস্থা। রাইট। আর যারা একটু মনে করেন গ্রামের দিকে আছে বা যারা একটু মনে করেন সাইটের দিকে থাকে, তাদের তো আরো সমস্যা। আবার সবার কিন্তু সেরকম ভালো ইন্টারনেট কানেকশন, দামি মোবাইল ফোন বা ধরেন ল্যাপটপ, কম্পিউটার আমরা কিন্তু এখনো নিশ্চিত করতে পারিনি যে আমাদের সকল স্টুডেন্টদের আছে কি নেই। আর এখন তো আসলে এই করোনা পরিস্থিতির ভিতরে স্যার শহরের মধ্যেই স্যার এই যে স্যার একদিন দুদিন পর পরই স্যার সকাল থেকে বিকেল পর্যন্ত কারেন্ট থাকে না স্যার, এই জিনিসটা যে এত ডিসগাস্টিং স্যার। মানে 2 দিন পর পরই স্যার এরকম অ্যানাউন্সমেন্ট আসে, তারপরে স্যার একদম সারাদিন কোনো কারেন্ট নেই, কিছু নেই। রাইট, এই যে যেমন ধরেন এই যে ঢাকা শহরেও তো দেখলাম যে 1 সপ্তাহ ব্যাপী মানে 8 ঘন্টা করে এলাকা ভিত্তিক কারেন্ট থাকবে না। তাহলে এখন এতে করে তো আসলে আমাদের অনলাইনে শিক্ষা কার্যক্রম তো ব্যাহত হচ্ছে। তারপরে কারেন্ট চলে গেলে তো ইন্টারনেট, আপনার ওয়াইফাই, মোবাইল ডাটা যাই বলেন, ওগুলোও খুব স্লো হয়ে যায়। ইভেন বিদ্যুৎ আসার পরেও নেট কানেকশন ঠিক হয় না। এগুলো তো জি স্যার। নানান ধরনের প্রতিকূলতা। এখন এগুলোর মধ্যে দিয়েই আসলে আমরা যাচ্ছি। তবে আমাদের আসলে উদ্দেশ্যটা মানে একটা কারণে আমরা অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, ইউজিসি। একটা জিনিসই চাচ্ছি আমরা যে আমাদের স্টুডেন্টদের যেন সেশন জটে না পড়তে হয়। কারণ আপনাদের জীবন থেকে মূল্যবান 6টা মাস যদি চলে যায়, 6 মাস কি বলতে গেলে তো এখন প্রায় বছরের কাছাকাছি চলে আসলো, তাই না? তো এই জি শিক্ষা স্যার। জীবন থেকে যদি একটা বছর চলে যায়, তাহলে কিন্তু আপনারা অনেক পিছিয়ে পড়বেন। কারণ চাকরির বাজারে কিন্তু চাকরিতে ঢোকার বয়স সীমা কিন্তু ওই 30ই আছে। সেটা কিন্তু করোনার জন্য 32 বছর করা হয়নি, হয়েছে। সুতরাং না স্যার। আপনার এখান থেকে 1 বছর লস হয়ে যাওয়া মানে আপনি কিন্তু একটা বড় ধরনের বিপদে পড়ে যাবেন। সেই লসটা যাতে আপনাদের না হয়, সেটার জন্যই আসলে মানে শিক্ষা কার্যক্রমটা আমরা চালায় নেওয়ার পক্ষে কথা বলেছি। স্যার আমরা সরকারের কাছে আশাবাদী স্যার যে আমাদের এই করোনার জন্য একটু বাড়াবে সময়সীমা। না, আমার মনে হয় না। কারণ এ এ বাড়ালে বহুত আগেই বাড়াতে পারতো। আন্দোলন আন্দোলন তো কম হলো না। আর তারপরেও ধরেন এই যে যারা স্যার সেইটা তো ছিল অন্য আর এইটা তো হচ্ছে করোনা ফ্যাক্ট, মানে সবকিছুই করোনা স্থবির হয়ে ফ্যাক্টের গেছে। জন্য আটকাবে না কেন, আমি আপনাদেরকে বলি। চাকরির পরীক্ষা কিন্তু ঠিকই সরকার নিচ্ছে, দেখছেন? সরকারি চাকরির পরীক্ষাগুলো কিন্তু ঠিকই শুক্রবার জি স্যার। শুক্রবার হচ্ছে। তো বলবে যে কই চাকরির পরীক্ষা তো আর আটকায় রাখি নাই, আমরা চাকরির পরীক্ষা তো আমরা ঠিকই নিছি। তা আপনারা চাকরির পরীক্ষা তো আপনাদের আমরা বন্ধ করি নাই যে আপনারা বলেন যে বয়স বাড়ায় দিতে হবে। সেটা করবে না। কারণ আপনার যদি এই 32 বছর করে দেয়, এমনিতেই মনে করেন চাকরি প্রত্যাশী আছে মানে কত লক্ষ, মানে আমার মনে হয় তো সব বাংলাদেশে মনে হয় শিক্ষিত বেকার 70 লাখ আছে স্যার বর্তমানে বেকার স্যার। অফিসিয়ালি 70 লাখ আমি বললে আপনার 1 কোটির উপরে আছে। তাহলে যদি 32 বছর হ্যাঁ স্যার আরো 2 বছর বাড়ায়, তাহলে মনে করেন আরো 20 লাখ যোগ হয়ে যাবে এর সাথে, হবে না? হ্যাঁ স্যার অবশ্যই। তাহলে কি করবে দেশে? আর এই করোনা আসার পরে তো জব সেক্টরের অবস্থা এমনিতেই খারাপ। চাকরি বাঁচায় রাখাতেই মানুষ মানে হিমশিম খাচ্ছে। স্যার তো চাকরি সরকার তো করে তো ক্ষমতা পাবেই এসেই না। একটা কথা বলে দিতে যে নিজের কর্মের অবস্থা নিজে করো, চাকরির পিছনে দৌড়াইও না, চাকরি আমি দিতে পারবো না। এখন আপনি কথা তো কর্মের বলে ব্যবস্থা দিতে আগে। কিভাবে করবেন? কিভাবে করবেন? আপনার আমি আমি বললাম, মুখে বলা খুব সহজ। এই যে বলি যে আপনারা ফ্রিল্যান্সিং করেন, আপনারা ইন্টারনেট থেকে টাকা কামাই করেন, আপনারা এই করেন, আপনারা ক্ষুদ্র ঋণ নেন, ব্যবসা করেন। আপনি এই সরকারি থেকে ক্ষুদ্র ঋণ নিতে চান না, একটা বলবে যে আমারে 10% রাইখা তারপরে তোমার লোন দিতেছি। স্যার লোন দেবে শুনে একটা কোর্স করছি, এরপরে হ্যাঁ। গেলাম যাই বলতেছে যে আপনার জমির দলিল রাখেন, তারপরে হুম। টাকা দিচ্ছি 50,000 টাকা। তাইলে আপনি কি করবেন সব সেটা? মর্গেজ রাইখা তারপর আপনি লোন সব নিবেন, ওইটাও আপনি খায়া বলেন, যাবে। কিছুই বলি না। তো এগুলা এখন কি বলবো, এগুলা আসলে বললে অনেক কিছুই বলা যায়। এখন না মানে স্যার বল। তাইলে আপনি তো বলুন স্যার, এতে তো মানে চিন্তার মহাসমুদ্রে পড়ে যাইতেছি। হ্যাঁ, চিন্তা না, এটা তো সবার জন্য চিন্তা। যেমন মনে করেন এখন এই যে করোনা পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম, এতে তো মনে করেন আপনার দেশের যে প্রাইভেট সেক্টরটা বা কর্পোরেট সেক্টর, সাধারণত মানুষ সরকারি চাকরি না পাইলে কি করে? বেসরকারি চাকরি করে।
বেসরকারি চাকরি থেকে তো লোক নিচ্ছেই না, উল্টা আপনার ছাঁটাই করতেছে। এই যে বেসরকারি ব্যাংকগুলো, আমরা আমরা আসলে বেসরকারি চাকরি বলতে বুঝি কি, যে সম্মানজনক মোটামুটি পয়সা পাতি ভালো মতো দেয় এরকম চাকরি আছে কি? সরকারি চাকরির বাইরে আছে কি বেসরকারি ব্যাংকগুলো, তাই না? ব্যাংকিং সেক্টরটা, সেখানে আপনি জানেনও না, এগুলো ভিতরের খবর। গড়ে প্রত্যেকটা ব্যাংক থেকে 70 থেকে 100, ক্ষেত্র বিশেষে 200 করে লোক ছাঁটাই হয়েছে। লোক তো নিচ্ছেই না, উল্টা ছাঁটাই করে দিচ্ছে। তাহলে আপনি, মানে আমরা যারা নতুন নতুন যারা গ্রাজুয়েশন করে বের হচ্ছে, যারা বেকার আছে, তাদের অবস্থাটা কই, তারা কোথায় যাবে? আমাদের বিশ্ববিদ্যালয়ের কথাই ধরেন, নতুন একটা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে আপনারা পড়তেছেন, এই বিশ্ববিদ্যালয়টাতে এই 1 বছরে আননাইলেও মনে করেন আমার মতে, আমার হিসাব মতে আরো 15 থেকে 20 জন নতুন শিক্ষক আসার কথা ছিল, পরিস্থিতি স্বাভাবিক থাকলে। আসতো না? নতুন ব্যাচ ভর্তি হচ্ছে, স্টুডেন্ট সংখ্যা বাড়তেছে, তাহলে সেই হিসাবে কি নতুন শিক্ষক আসার কথা না? তো যদি 20 জন শিক্ষকও যদি আমাদের এখানে নিয়োগ হইতো, তাহলে কি 20 জন মানুষের চাকরির ব্যবস্থা হইতো? হইতো না? কিন্তু এই 1 বছরে তো 20 জন শিক্ষক তো আসলোই না, উল্টা দেখেন কয়েকজন চলেও গেছে। তাহলে কিভাবে? এখন মনে করেন, ওই যে কারো যদি গ্রামে কিছু জমি জমা থাকে, গিয়ে মনে করেন ক্ষেত খামারি করে খেতে হবে। আর যার জমি জমাও নাই গ্রামে, সে কি করবে আল্লাহই জানে। স্যার সে ওই যে ভ্যান নিয়ে স্যার ওইখানে চা বিক্রি করবে চা শহরে। খাওয়ানোর লোক পাওয়া যাবে না কয়দিন পরে। স্যার চা তাহলে খাওয়ার লোক কই পাওয়া যাবে যাবে না। স্যার? আমি আমি এটা কেন বললাম জানেন? আমি মনে করেন আমরা প্রত্যেকে যারা আমরা ছেলেরা আছি, আমরা তো কিছু না কিছু দোকানে চা খাই, বসে আড্ডা দিই, আছে না এরকম? তো আমি সচরাচর জি যে স্যার। দোকানটাতে বসে চা টা খাই বা একটু আড্ডা টাড্ডা দেই বন্ধুদের সাথে, ওই দোকানদার অলরেডি দেখলাম নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে, সে তার দোকানের সামনে মানে ওই নোটিশ ঝুলাই দিছে, উম, মালামাল সহ দোকান ভাড়া হবে অথবা বিক্রি হবে। তো আমি বললাম যে, ভাই আপনি দোকান বিক্রি করে দিবেন, দোকান ভাড়া দিয়ে দিবেন, কাহিনী কি? পরে বলতেছে যে, ভাই আমাদের তো এখন আর ব্যবসা হয় না। ধরেন আগে একটা চায়ের দোকান খুলে সকালবেলা বসলে সারাদিনের সব খরচাপাতি যাওয়ার পরেও 800, 1000, 1200, 1500 ক্ষেত্র বিশেষে ইনকাম হইতো। এখন মনে করেন আপনার 200 টাকা 300 টাকা ব্যবসা হয়। তো সারাদিন এই দোকান খুইলা রাইখা 200 টাকা 300 টাকা ব্যবসা দিয়ে কি করব? তাহলে বুঝতেছেন, তার মানে বোঝা গেল কি, যে আগে যারা মনে করেন বসতো চায়ের দোকানে, আসতো আড্ডা দিত, 50 টাকা 100 টাকা চা খরচ যাইতো সন্ধ্যায়, তারা এখন আর আসতেছে না। কারণ তাদের কাছেও সেই টাকা নাই যে আমি এখন বসে একটা চায়ের দোকানে 2 কাপ চা খামো, বন্ধুদেরকে নিয়ে এই আড্ডা দিমু, সেই টাকা নাই। এগুলোই হচ্ছে বাস্তব। আপনি ধরেন মাসে যদি আপনার 40,000 টাকা ইনকাম থাকতো, তাহলে আপনি মনে করেন সন্ধ্যার পরে একটু বের হয়ে একটু বন্ধুদের সাথে এই অফিস শেষ করে চাটা খাইলাম, একটু গল্প করলাম, আধা ঘন্টা আড্ডা দিলাম। আর আপনার বেতন যদি 40,000 থেকে 20,000 টাকা হয়ে যায়, বা আপনার যদি চাকরি চলে যায়, আপনি কি এই চায়ের খরচটা করবেন তখন? ডেফিনেটলি আপনি করবেন না। সো ওভারঅল একটা প্রভাব পড়তেছে এটা ইকোনমিতে, কিন্তু সরকার বুঝতে দিতে চাচ্ছে না। কারণ এটা বুঝতে পারলেই মনে করেন সমস্যা হবে, তখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক অবনতি হবে। মানুষ তখন চুরি, ছিনতাই, ডাকাতি এগুলোতে নেমে আসবে। এবং এই ঘটনাগুলো ঘটতেছে, এগুলা পেপারে আসতেছে না, এগুলা আপনি খোঁজ নেন, আপনি যার যে 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 এলাকায় আছেন, দেখবেন যে চুরি চামারি বাড়তেছে আস্তে আস্তে, ছিনতাই বাড়তেছে, ডাকাতি বাড়তেছে। কারণ স্বাভাবিক, যারা নিম্ন মধ্যবিত্ত বা যারা নিম্নবিত্ত, তাদের পেটে ভাত না থাকলে তারা কি করবে? তার ফ্যামিলি আছে, তার ঘরে বউ আছে, বাচ্চা আছে, খাওয়াইতে তো হবে, কোথা থেকে টাকা আসবে? তখন বাধ্য হয়ে মানুষ কি করবে? মানুষ অসৎ উপায় অবলম্বন করা শুরু করবে। একটা সামাজিক অবক্ষয় আসবে, অর্থনৈতিক মন্দা আসবে। এগুলা একটা আরেকটার সাথে জড়িত, অনেক বিশাল ব্যাপার এগুলা। আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে এগুলো আসে না সচরাচর। আমরা মনে করি আরে ভালোই তো চলতেছে, করোনা মরোনা কি হয়েছে, ঘরে তো আসি, ভাত তো পাইতেছি। দেশ তো শেষ হয়ে যাচ্ছে, ঝাঁঝরা হয়ে যাচ্ছে, ঘূর্ণি পোকা ধরলে যেরকম দেখা যায় না, বাইরে থেকে ফার্নিচার ঠিক আছে কিন্তু ভিতরে সব খোকলা, এরকম অবস্থা। এই যে প্রণোদনার নামে সরকার যে টাকাগুলো খরচ করতেছে, এই টাকাগুলো কোথায়? জনগণের পকেটে তো নাই। এই টাকাগুলো তো ওই মন্ত্রী, এমপি, আমলা এরাই খেয়ে ফেলছে। অথচ এই টাকাগুলো কোথা থেকে আনছে সরকার? সরকার ঋণ নিছে বিভিন্ন বৈদেশিক সংস্থা থেকে, বিশ্ব ব্যাংক, এডিবি, এদের কাছ থেকে ঋণ নিছে।
ঋণের নামে টাকা আনলাম কিন্তু জনগণ টাকা পাইলো না, দেশের উন্নয়ন হইলো না, কোনো জায়গায় কোনো সেক্টর ক্রিয়েট করতে পারলাম না, কিন্তু ঋণী তো হয়ে গেলাম আমি। আর এই টাকাগুলা কোথায় গেল? এই টাকাগুলা আবার এর হাত ওর হাত ঘুরে দেখেন সুইজারল্যান্ডের কোন ব্যাংকে, নাইলে সিঙ্গাপুরের কোনো ব্যাংকে আছে। দেশের বাস্তব অবস্থা হচ্ছে এটা। কারণ আমাদের তো বর্তমানে, যদিও আমরা বলি আমরা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে তো জবাবদিহিতা নাই। সংসদের কোনো ফাংশন নাই আমাদের দেশে। আপনি যখন কাউকে জবাবদিহি করা লাগবে না, তখন আপনি কি বেপরোয়া হবেন না? বলেন। আজকে যদি আমার ডিপার্টমেন্টে আমার যদি একজন চেয়ারম্যান না থাকতো, তাহলে, বা আমার যদি ইউনিভার্সিটির ভিসি না থাকতো, তাহলে আমি আপনাদের ঠিকমতো ক্লাস নিতাম যদি আমার জবাবদিহি করা না লাগতো? এটা স্বাভাবিক, কাউকে দোষ দিচ্ছি না। এখন আমি জানি যে আমি যদি ক্লাস ঠিক মতো না নেই, আমার ক্লাস রিপোর্ট ঠিক মতো যাবে না। যখন সেমিস্টার শেষে দেখা যাবে যে না, আমি ক্লাস ঠিক মতো করাই নাই, আমার স্টুডেন্টরা যদি কমপ্লেন করে যে না স্যার ঠিক মতো ক্লাস করায় নাই, তাইলে কি হবে? আমি একটা কমপ্লেনের মুখে পড়বো। সুতরাং আমার কাজ করতে হবে, সুতরাং আমার ক্লাস নিতে হবে, আমার স্টুডেন্টদেরকে লেকচার শিট প্রোভাইড করতে হবে যাতে তারা পরীক্ষা ভালো মতো দিতে পারে। কিন্তু আমার যদি কাউকে জবাবদিহি করার না থাকতো, তাহলে আমি আপনাদের ক্লাস নিতাম, পরীক্ষা ঠিক মতো নিতাম, আরে ধুরো, কি হয়েছে, আমার তো কিছু হবে না। তো স্বাভাবিক, যখন জবাবদিহিতা বলতে জিনিসটা না থাকে তখন মানুষ বেপরোয়া হয়ে যায়। এটা ইতিহাস বলে আমাদের, মানুষের ধর্মই এটা। এনিওয়েজ, পলিটিক্যাল এন্ড ফিলোসফিক্যাল লেসন অনেক হয়ে গেছে, এগুলো বাদ। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে কি, ইউজফুল লেটারস ইন ইংলিশ। আমরা এর আগের দিন কি পড়েছিলাম? কনসোলেশন লেটার পড়েছিলাম, তাই না? জি স্যার। আজকে আমরা বলেছিলাম যে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে রেজিগনেশন লেটার কিভাবে লিখতে হয়, তাই না? সো a letter of resignation. What is actually a letter of resignation? A letter of resignation is a letter that officially announces the end of your employment at a job. Many jobs require that employees submit a letter of resignation at least 2 weeks before the date they plan to leave the job. সুতরাং রেজিগনেশন লেটারটা হচ্ছে গিয়ে কি, আপনি যখন একটা চাকরি ছেড়ে দিবেন, আপনি চাকরি ছেড়ে দেওয়ার আগে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনার চাকরি ছাড়ার কারণ বা আপনি কবে চাকরি ছাড়তেছেন সেই জিনিসগুলো, আরো কিছু নেসেসারি ডিটেল আছে যেগুলো জানিয়ে আপনার একটা লেটার পাঠাতে হয়। Letter of resignation are very short. How much information you include depends on you and your company's policy. The only bit of information you absolutely have to include is the date you plan to end the job. মূলত রেজিগনেশন লেটারটা একটা ফর্মালিটি, কারণ আপনি চাকরি ছেড়ে দিচ্ছেন, এটা উভয় পক্ষই জানে। আপনিও জানেন আপনি চাকরি করবেন না, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আপনাকে চাকরি দিয়েছে তারাও জানে যে আপনি চাকরি ছেড়ে চলে যাচ্ছেন। বাট দেন অ্যাগেন ইটস এ পলিসি, ইটস এ পেপার ওয়ার্ক হুইচ এভরিওয়ান হ্যাজ টু মেইনটেইন। দেন অ্যাগেন রেজিগনেশন লেটারটা আসলে অনেকাংশে আবার অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ বিভিন্ন কোম্পানির কিছু পলিসি থাকে, বিভিন্ন প্রতিষ্ঠানের কিছু পলিসি থাকে। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো একটা নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা হন এবং আপনার কাছে যদি আপনার অফিসিয়াল কোনো ডকুমেন্টেশন বা কোনো জিনিসপত্র যদি থেকে থাকে, তাহলে সেগুলোর হিসাব নিকাশ আপনাকে বুঝিয়ে দিতে হবে। আপনার কাছে যদি মূল্যবান কোনো জিনিসপত্র থেকে থাকে সেগুলো আপনার রিটার্ন করতে হবে। এরকম অনেক কিছু ইনফরমেশন আছে যেগুলো রেজিগনেশন লেটারে উল্লেখ করতে হয়। ঠিক আছে? তারপরে কি বলেছে দেখেন, রিমেম্বার টু বি পজিটিভ, ডু নট ইনক্লুড এনি কমপ্লেইন্টস, স্পেশালি পার্সোনাল ওয়ান্স, নো ম্যাটার দ্য রিজন অফ ইউর ডিপার্চার। অনেকেই মনে করে কি যে রেজিগনেশন লেটার কখন দেয়, কেউ উপরে খেপে গেলে বা কারো উপরে রাগ হইলে বা কারো উপরে অসন্তুষ্ট হইলে তখন রেজিগনেশন লেটার লেখা হয়। আমি এটা ডিনাই করছি না, হুইচ ইজ ট্রু। ধরেন আপনি রেজিগনেশন লেটার দিবেন কখন? আপনার সাথে আপনার অফিসের লোকজনের সাথে বনিবনা হচ্ছে না, আপনার সাথে স্যালারি নিয়ে ঝামেলা হচ্ছে, আপনার কাজ নিয়ে আপনি সন্তুষ্ট না, হয়তোবা বস আপনার কাজে সন্তুষ্ট না, নাহলে আপনি বসের ব্যবহারে সন্তুষ্ট না, হোয়াট এভার মে বি দ্য রিজন। আবার স্যার আরো কারণ আছে স্যার, কাজে স্যার প্রেসার আমি বেশি যদি থাকলে স্যার রেজিগনেশন লেটার দেয় অনেকে। হ্যাঁ, ডেফিনেটলি হতে পারে। বললাম তো সেটাই, যে অনেক কারণ হতে স্যার পারে। আমি যদি একটা জব পাই ওইটার থেকে ভালো স্যালারির তখন তো হ্যাঁ, দেবে, তাই না? ডেফিনেটলি সেটাও হতে পারে। যে ধরেন আপনি এখন একটা পোস্টে স্যালারিতে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের স্যালারিতে চাকরি করতেছেন, এখন আপনাকে অন্য একটা কোম্পানি থেকে আপনাকে একটা প্রমোশন সহ একটা ইনক্রিমেন্ট সহ আপনাকে জব অফার করেছে, সেক্ষেত্রেও আপনার রেজিগনেশন লেটার দিতে হবে। ঠিক আছে? রেজিগনেশন লেটারের অনেক কারণ আছে, অনেক কারণে আপনি রেজিগনেশন লেটার লিখতে পারেন। কিন্তু একটা জিনিস কখনোই আপনি রেজিগনেশন লেটার লিখবেন না, সেটা হচ্ছে যে আপনার যদি কোনো প্রবলেম থেকেও থাকে বা আপনি যদি কোনো প্রবলেমে পড়েও চাকরি ছাড়েন,
বা আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো কারণে যদি তাদের উপরে আপনার মনক্ষুণ্ণ হন, এইগুলো বা আপনার কোনো পার্সোনাল প্রবলেম, এগুলো আপনি কখনো আপনার রেজিগনেশন লেটারে ডেফিনেটলি ইনক্লুড করবেন না। কারণ একটা জিনিস আছে কি, আপনি যদি কর্পোরেট ফিল্ডে কাজ করতে যান, সরকারি চাকরির হিসাব আলাদা। সরকারি চাকরিতে রেজিগনেশন ওরকম লাগেও না, কারণ সরকারি চাকরি দিয়ে কেউ রেজিগনেশন নিতে চায় না বা কারো চাকরি চায় না ওরকম সচরাচর। কিন্তু বেসরকারি চাকরির ক্ষেত্রে এটা খুব জরুরি। আপনি কখনোই এগুলো উল্লেখ করবেন না, কারণ আপনি তাদের সাথে কখনোই রিলেশনশিপটা পার্সোনাল লেভেলে নিবেন না। প্রফেশনাল রিলেশনশিপ, প্রফেশনাল কার্টেসি, এই জিনিসটা আপনার বজায় রাখতে হবে। ঠিক আছে? দেখেন, এই জন্য এখানে বলেছে দ্যাট ইজ ইউ ওয়ান্ট টু কিপ এ পজিটিভ রিলেশনশিপ উইথ ইউর কোম্পানি ইন কেস ইউ এভার নিড টু কোলাবোরেট ইন দ্য ফিউচার। সো ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি কখনো এমন ভাবে তাদের সাথে, মানে লেটারে এমন কিছু লিখবেন না যাতে আপনাদের সাথে তার সাথে একটা সম্পর্কের অবনতি ঘটে। হু নোজ, দেখা গেল 5 বছর পর এই কোম্পানিতে আপনার আবার ফিরে আসতে হলো, হয়তো বা একটা বড় পজিশন নিয়ে আপনি চলে আসলেন, বা এমন হলো যে আপনি নতুন যে কোম্পানি গেছেন সেই কোম্পানির সাথে এই কোম্পানির সাথে একটা রেগুলার বিজনেস ডিলিং হয়। সো আপনার তো এখানে জলঘোলা করার কিছু নাই। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু অলওয়েজ মেইনটেইন এ গুড রিলেশনশিপ ইভেন ইফ ইউ আর রিজাইনিং ফ্রম দ্যাট পোস্ট। ঠিক আছে? সো আমরা মোটামুটি রেজিগনেশন লেটারের আদ্যপান্ত সম্পর্কে জানলাম। নাও লেটস মুভ ফরওয়ার্ড টু রেজিগনেশন লেটার আউটলাইন। কিভাবে আউটলাইনটা তৈরি করতে হয়? প্রথমে আপনার দিতে হবে প্রফেশনাল হেডিং, যেটা হতে পারে ডিয়ার মিস্টার বা মিসেস অমুক বা মিস অমুক। তারপরে আপনি দিবেন ফার্স্ট প্যারাগ্রাফ। আপনার প্রথম প্যারাগ্রাফে আপনি কি লিখবেন? স্টেট দ্য পজিশন ইউ আর রিজাইনিং ফ্রম ইনক্লুডিং দ্য ডিপার্টমেন্ট ইফ ইট ইজ রিলেভেন্ট। সো আপনার প্রথমেই লিখতে হবে যে আপনি রিজাইন করছেন, মানে কাজের শুরুতে যে আপনি কোন পোস্ট থেকে রিজাইন করতেছেন। এবং দ্বিতীয় যে ইনফরমেশনটা, সেটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে যে কবে থেকে আপনি চাকরিটা ছাড়ছেন। স্টেট দ্য ডেট ইউ উইল এন্ড ইউর জব। দ্যাট মিনস আপনার লাস্ট ওয়ার্কিং ডে হবে কোনটা। এটা জানার প্রয়োজনীয়তা অবশ্যই আছে, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যেটা রেজিগনেশন লেটারে থাকে। তার কারণ হচ্ছে, আমার একটা কোশ্চেন ছিল এখানে। শিওর বলেন। স্যার এখানে মানে অ্যাকচুয়ালি আমরা কাকে মেনশন করব? আপনার বসকে। এখানে যেটা হয় যে, ধরেন আমি এক্সাম্পল দিয়ে কারণ বলি, আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করি। যে কোনো যেমন ডিপার্টমেন্টেরই যেমন অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে একটা ইসে, কিন্তু এখানে কি এইচআর বরাবর হওয়ার কথা না? ডেফিনেটলি এটা এইচআর বরাবরই হয়, কিন্তু দেখুন, ধরেন আপনার যদি একটা কোম্পানি অনেক বড় একটা কোম্পানি হয় এবং সেগুলোর আন্ডারে যদি আপনার ধরেন ডিভিশন করা থাকে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার টিম লিডার বরাবরও আপনি রেজিগনেশন লেটার দিতে পারেন, বা আপনার ডিপার্টমেন্টাল হেড বরাবরও আপনি রেজিগনেশন লেটার দিতে পারেন। বাট সচরাচর যেটা হয় যে, চাকরির সংক্রান্ত ব্যাপারটা, আপনার নিয়োগ বাতিল, আপনার পদোন্নতি, এই সবকিছুর চিঠি আপনার কাছে আসবে এইচআর থেকে। দ্যাট মিনস এই জন্য আমাদের কনসাল্টেট করা উচিত যে এইচআর এইচআর। এর কোনো পার্সন। জি, তাহলে আপনি ধরে নিলাম এইচআর যদি হয়, তাহলে আপনি কি লিখবেন? ধরেন মিস্টার অমুক, হেড অফ এইচআর। ঠিক আছে? এইভাবে দিয়ে আপনি রেজিগনেশন লেটারটা শুরু করবেন। বুঝতে পেরেছেন? এরপরে আপনার ফার্স্ট প্যারাগ্রাফে আপনি কোন পোস্ট থেকে রিজাইন করতেছেন এবং কবে থেকে আপনি আসলে চাকরি ছাড়ছেন, এই দুইটা ইনফরমেশন আপনার অবশ্যই উল্লেখ করতে হবে। এরপরে আসেন আপনি আপনার সেকেন্ড প্যারাগ্রাফে। সেকেন্ড প্যারাগ্রাফটা, এটা হচ্ছে বললাম না যে আপনার ক্ষেত্র বিশেষে যদি আপনার ডিমান্ড করে আপনার অথরিটি যে আপনি এলাবোরেটলি বলেন কেন আপনি চাকরি ছাড়তে চাইতেছেন, বা আপনি স্টেট করেন what are the problems you are having and what is the reason behind your resignation, then in your second paragraph you are going to write, state your reason for leaving, include a positive statement about working at the company, offer to help prepare or train a replacement to make the change easier, and then thank the company for the experience. তাহলে এই চারটা জিনিস আপনার থাকতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে, স্যার আমি ধরেন এখানে মনে করেন আমার প্রচুর পরিমাণে ওয়ার্কলোড পড়ে যাচ্ছে, আমি ওয়ার্কলোড নিতে পারতেছি না, এবং এটা আমার স্যালারির সাথে আসলে ওয়ার্কলোড যায় না, আমার বেতন দিতেছে 20,000 টাকা, আমার খাটাইতেছে 60,000 টাকার মতো, তাহলে আমি এখানে কেন চাকরি করব? ডেফিনেটলি আপনি সেটা লিখবেন না। আপনি তখন লিখে দিবেন, আপনি তখন প্রফেশনালি লিখবেন, প্রফেশনালি অ্যান্সার করবেন যে ডিউ টু ইউর পার্সোনাল রিজন। হ্যাঁ, আর আপনি এভাবে বলতে পারেন যে ইউ ওয়ান্ট সাম ব্রেক, ইউ ওয়ান্ট টু টেক সাম টাইম ফর ইয়োরসেলফ, দ্যাটস হোয়াই ইউ আর প্ল্যানিং টু রিজাইন। ডেফিনেটলি আপনি ওইটা লিখবেন না। এরপরে আপনার কিছু পজিটিভ স্টেটমেন্টও লিখতে হবে যে না, আপনি কোম্পানির সাথে কাজ করেছেন, 2 বছর ধরে কাজ করছেন বা 5 বছর ধরে কাজ করছেন, আপনি এখান থেকে অনেক কিছু শিখেছেন, আপনি অনেক কিছু জেনেছেন।
এরকম কিছু বুকসুগি আপনার লিখতে হবে। আর মোট কথা তারপরে হচ্ছে স্যার যে যতক্ষণ না পর্যন্ত তারা বাধ্য করছে আসলে অ্যাকচুয়াল রিজনটা জানার জন্য, ততক্ষণ হ্যাঁ, নিজের থেকে জানানো যাবে না, না আমি কিছু এরকম কিছু। জানাবো না, ডেফিনেটলি আমি কিছু জানাবো না, কারণ ওই যে বললাম আমার ভবিষ্যতের কথাও মাথায় রাখতে হবে। কারণ কর্পোরেট ফিল্ডটা হচ্ছে খুব মানে খারাপ একটা জায়গা, এখানে সবার সাথে সবার যোগাযোগ আছে, সবার সাথে সবার একটা জি কানেকশন আছে। এখন ধরেন আপনি এখান থেকে রেজিগনেশন দিয়ে আরেকটা কোম্পানিতে জয়েন করতে গেলেন, কিন্তু আপনি যে কোম্পানি থেকে রেজিগনেশন দিয়েছেন সেই কোম্পানির মালিক আর যে কোম্পানিতে আপনি জয়েন করবেন ওই দুই মালিক হচ্ছে আবার দুইজন বন্ধু। তা আপনি এর নামে খারাপ কথা লিখে দিয়ে রেজিগনেশন দিলেন, ও কিন্তু ওরে বলে দিবে আপনার কিন্তু পরবর্তী দিকে আপনি চাকরি পাবেন না কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও। বুঝতে পারছেন? এইসব জিনিসগুলা আপনার ভিতরেরটা আপনার মনের ভিতরেই রাখতে হবে, কিন্তু প্রফেশনালি আপনি আনসার করবেন যে হ্যাঁ আপনার প্রবলেম হলে আপনি বলবেন যে আমার পার্সোনাল প্রবলেম বা আমার হেলথ ইস্যু, হ্যাঁ, বা আমার সাইকোলজিক্যাল প্রবলেম বা আমার ধরেন মেন্টাল রিল্যাক্সেশনের জন্য আমি আসলে জবটা ছাড়তেছি, বা আমি আর একটু বেটার জবের জন্য প্রিপারেশন নিব, দ্যাটস হোয়াই আই ওয়ান্ট সাম ব্রেক, হোয়াট এভার মে বি দ্য রিজন, আপনি এভাবে স্টেট করে দিবেন। বাট ডেফিনেটলি যদি এরকম কোনো আপনার মানে তিক্ত অভিজ্ঞতা থাকে সেটা আপনি ডেফিনেটলি আপনার রেজিগনেশন লেটারে উল্লেখ করবেন না। তারপরে আপনি আরেকটা যেটা প্রফেশনাল কার্টিসি রেজিগনেশন লেটারে, সেটা হচ্ছে গিয়ে যে আপনার ডেফিনেটলি আপনি যে পোস্টটা ছেড়ে যাচ্ছে সেখানে তার একজন মানুষকে তারা জয়েন করাবে না, আরেকজনকে সেখানে নিয়োগ দিবে। তাহলে তাকে যদি আপনার কোনো কাজ শেখানোর দরকার হয় তাহলে আপনি বলে দিবেন যে হ্যাঁ আমি নেক্সট 2 সপ্তাহ পরে চাকরি ছেড়ে দিচ্ছি, আপনাদের যদি রিপ্লেসমেন্ট কেউ রেডি থাকে তাহলে তার যদি কোনো কিছু শেখার থাকে বা তাকে যদি কোনো কিছু শেখানোর দরকার হয় তাহলে আমি এই 2 সপ্তাহের ভিতরে তাকে আমি অ্যাসিস্ট করব, ঠিক আছে? এবং ওভারঅল লাস্টের দিকে এসে আপনি আপনার প্রতিষ্ঠানকে, যে প্রতিষ্ঠান আপনার সদ্য হতে যাওয়ার প্রতিষ্ঠান, সেটাকে আপনি ধন্যবাদ জানাবেন আপনাকে এই প্রিভিয়াস মানে একটা ভালো এক্সপিরিয়েন্স বা একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। এবং এভাবে আপনি আপনার লেটারটা শেষ করবেন, সিনসিয়ারলি বা রেসপেক্টফুলি ইয়োর্স বলে আপনার সিগনেচার দিবেন, ইয়োর ফার্স্ট এন্ড লাস্ট নেম, ঠিক আছে? তাহলে এটা গেল আপনার রেজিগনেশন লেটারের একটা আউটলাইন। এবার আমরা দেখি যে লেটারটায় আপনারা কমনলি কি ফ্রেজ গুলা ইউজ করতে পারেন। যেমন এখানে দিতে পারেন আই অ্যাম রাইটিং টু ইনফর্ম ইউ অফ মাই রেজিগনেশন ফ্রম জব টাইটেল আর এফেক্টিভ ডেট অফ দ্য টার্মিনেশন। বুঝতে পেরেছেন? আবার আপনি এভাবে লিখতে পারেন মাই এক্সপিরিয়েন্স উইথ ড্যাশ হ্যাজ বিন ভ্যালুয়েবল, আই উইল বি হ্যাপি টু অ্যাসিস্ট ইন ট্রেনিং মাই রিপ্লেসমেন্ট in my remaining time with the company. তারপরে কি থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটিজ এন্ড স্যার এক্সপেরিয়েন্সেস। জব টাইটেল বলতে কি বোঝাচ্ছেন? জব টাইটেল বলতে আসলে অ্যাসাইনিং করা যে আপনি দায়িত্বটা আপনি সেইটা যে মেনশন পোস্টে করতে হবে। চাকরি করতেছেন, আপনি যে পোস্টে চাকরি করতেছেন, জি কারণ আপনি একজন সিনিয়র অফিসার বা একজন আপনি এক্সিকিউটিভ অফিসার বা আপনি একজন জুনিয়র অফিসার, বুঝতে পেরেছেন? আপনি যে পোস্টে চাকরি করতেছেন আপনার এই পোস্ট থেকে আপনি কিন্তু চাকরি মানে শুধুমাত্র পার্সোনালি আপনি ছাড়তেছেন না, আপনি কিন্তু আপনার পোস্টটাকেও আপনার পদবিটাকেও কিন্তু ছেড়ে যাচ্ছেন, এটাও মাথায় রাখবেন। কারণ ডেফিনেটলি আপনি যে প্রতিষ্ঠানে কাজ করতেছেন সেখানে আপনি কাজ করতেছেন কি একটা পদবীর আন্ডারে, তাই না? অবভিয়াসলি স্যার। যেমন আমি চাকরি করতেছি এই বিশ্ববিদ্যালয়ে, আমার পদবী কি? আমি একজন লেকচারার, তাই না? তাহলে আমি যদি আল্লাহ না করুক কোনোদিন রেজিগনেশন লেটার লিখি তাহলে আমার লিখতে হবে কি? আই এম রিজাইনিং ফ্রম দ্য পোস্ট অফ লেকচারার, তাই না? বুঝতে Yes, sir. পেরেছেন? সো এভাবে আপনি লিখবেন। আচ্ছা, এখন যেহেতু আমরা রেজিগনেশন লেটারটা দেখলাম, আমরা একটু একটা স্যাম্পল দেখি, তাই না? তাহলে ভালো হবে না? জি স্যার। দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। দেখেন প্রথমে কি এখানে ডেটের জায়গায় কি তারিখটা লিখতে হবে, তাই না? তারপর যাকে উদ্দেশ্য করে আপনি লিখছেন, যে ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনি রেজিগনেশন লেটারটা লিখছেন, দেখা যাচ্ছে? জি স্যার। তার পদবি, এক্সিকিউটিভ প্রতিষ্ঠানের নাম, তারপরে কি? এক্সিকিউটিভ অফিসার স্যার। যে আমি দিয়েছি কি মিস্টার স্যার এইটা তো স্যার একদম ম্যানেজমেন্ট বরাবর যেটা দেখা যাচ্ছে। হ্যাঁ আমি এখানে দিয়েছি ধরেন একেবারে আমি হ্যাঁ প্রতিষ্ঠানের হেডকে দিয়ে দিচ্ছি, তাই না? অথবা আমি এখানে আপনি সিইওর জায়গায় লিখে দিবেন কি হেড অফ এইচআর, তাই না? জি তারপর স্যার। প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা। তারপরে কি লিখেছি দেখেন, প্লিজ অ্যাকসেপ্ট দিস লেটার অ্যাজ এ নোটিস অফ মাই রেজিগনেশন ফ্রম মাই পজিশন অ্যাজ স্টাফ অ্যাকাউন্টেন্ট, মাই লাস্ট ডে অফ এমপ্লয়মেন্ট উইল বি, তারিখটা দিয়ে দিব, তাই না?
I received an offer to serve as a senior accountant of a Fortune 5,500 company, and after careful consideration, I realized that this opportunity is too exciting for me to decline. এখানে আমার রেজিগনেশনের কারণ কি ছিল, যে আমি এর চেয়ে বেটার একটা অপরচুনিটি পেয়েছি, তাই না? সুতরাং আমি যেহেতু ভালো একটা অপরচুনিটি পেয়েছি, আরো একটা ভালো উন্নত একটা পোস্টে বা একটা প্রমোশন সহ, তাই আমার মনে হচ্ছে যে আমি এই অফারটা নিতে চাই। It has been a pleasure working with you and your team over the last 3 years. One of the highlights of my career was collaborating with you to automate Wayne Enterprises accounting, financial and balance systems, and setting up your accounting infrastructure. Your company is poised for continued growth, and I wish you much success with your upcoming acquisition of Wayne Enterprise. I would like to help with the transition of my accounting duties so that the system continue to function smoothly after my departure. I am available to help recruit and train my replacement, and I will make certain that all reporting and records are updated before my last day of work. Thank you again for the opportunity to work for Wayne Enterprise. I wish you and your staff all the best, and I look forward to staying in touch with you. You can email me anytime at kent@somedomain.com, মানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন আর ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এখানে আপনার পার্সোনাল ফোন নাম্বারটা দিবেন, ঠিক আছে, এবং আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেস, যাতে আপনার বসের সাথে আপনার একটা যোগাযোগ, ভবিষ্যতের যোগাযোগের একটা পথ খোলা থাকে, ঠিক আছে। সিনসিয়ারলি, কেন ক্লার্ক। তাহলে বুঝতে পারছেন যে লেটারটা আসলে কিভাবে লিখতে হবে। আপনি চাকরি ছেড়ে যাচ্ছেন, সেটা তাকে জানাচ্ছেন, কিন্তু তার সাথে কিন্তু আপনার সম্পর্কটা শেষ হচ্ছে না। তার সাথে আপনি একটা সম্পর্কটা একটা ভালো জায়গায় এনে টার্মিনেট করতেছেন, যাতে ভবিষ্যতে যে কোনো পক্ষের প্রয়োজনে আপনারা যাতে আবার রিচ আউট করতে পারেন। কথা বোঝা গেছে? জি স্যার। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। স্যার একটু ওয়েট, স্ক্রিনশট নেই। ছোট করে দেই, তাদের আসবে। নিয়েছেন স্ক্রিনশট? জি স্যার। ওকে, তাহলে আপনারা এটা প্র্যাকটিস করবেন বাসায়। আমরা নেক্সট ক্লাসে আমরা ফলো আপ লেটার এবং আরেকটা লেটার, আরেক ধরনের লেটার শিখবো ইনশাল্লাহ। তারপরে আমরা পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনের উপরে একটা ক্লাস করব, এবং তারপরে আমরা এসে রাইটিং এর উপরে ক্লাস করব, ঠিক আছে? এবং আমি নেক্সট ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্টের টপিক দিয়ে দিব। আপনাদের ফাইনালের আগে একটা অ্যাসাইনমেন্ট স্যার দিতে হবে। আপনি 15 তারিখ একটা অ্যাসাইনমেন্ট দিছিলেন, হ্যাঁ, তো ওইটা কি স্যার আমাদের বলছিলেন যে মানে পিসিতে করতে আর কি, তো যাদের পিসি নেই স্যার তারা হাতে করতে পারবে, মানে ধরেন পিসি নষ্ট বা এখন পিসি আসে কোনটা না। জানি ছিল অ্যাসাইনমেন্টটা? কনসোলেশন লেটার? জি স্যার। টপিক কি ছিল? কনসোলেশন লেটার স্যার। আচ্ছা, কনসোলেশন লেটারটা রাখেন। কনসোলেশন লেটারও লিখবেন। রেজিগনেশন লেটার আজকে শিখালাম, তাই না? জি স্যার। আর আগামী ক্লাসে সিভি লিখতে দিছিলেন একটা মেবি। জি স্যার, সিভি, কনসোলেশন না। স্যার কনসোলেশন লেটার তো শুধু ক্লাসে দিছেন, আর সিভির জন্য অ্যাসাইনমেন্ট দিছিলেন। সিভিটা রেডি রাখেন। আমি রেজিগনেশন লেটারটা আজকে দিলাম। সিভি লিখবেন একটা রেজিগনেশন লেটার লিখবেন, আর একটা এসে দিব আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে, ঠিক আছে? এই তিনটা একত্র করে আপনারা চাইলে হাতে লিখেও দিতে পারেন আমাকে, অথবা চাইলে আপনারা মানে টাইপ করে সেটাকে ওয়ার্ড করে কনভার্ট করে পিডিএফ এ সেটাও আমাকে পাঠাতে পারেন, ঠিক আছে? আমি ডেডলাইন দিয়ে দিব, আপনারা এখন করতে থাকেন, কাজ রেডি করে রাখেন।
আমি একটা ডেডলাইন দিয়ে দিব, হয়তোবা নভেম্বরের শেষের দিকে একটা তারিখ দিয়ে দিব, বা ডিসেম্বরের 1-2 তারিখ, এর ভিতরে আপনারা জমা দিয়ে দিবেন। আপনারা সিভিটা অলরেডি করে ফেলেছেন, রেজিগনেশন লেটারটা একটা লিখবেন, এটাতে 1 পেজের একটা লেটার, বেশিক্ষণ লাগবে না আপনাদের লিখতে, আর একটা এসে লিখতে দিব। এই 3টা জিনিস একত্র করে আপনারা আমাকে অ্যাসাইনমেন্ট হিসাবে পাঠাবেন, ঠিক আছে? স্যার ডেডলাইন দিবেন স্যার? ডেডলাইন তো বললাম আপনাদেরকে, এখন বলে দিচ্ছি যে আমি জমা নিব, পরীক্ষা শুরু হবে যদি আপনাদের ডিসেম্বরের 5 তারিখ পরীক্ষা হয়, তাহলে ধরেন নভেম্বরের লাস্ট উইকে আমি জমা নিব, ঠিক আছে? তো আপনাদের হাতে এখনো সময় আছে, প্রায় 2 সপ্তাহের মতো সময় আছে, আপনারা আস্তে আস্তে কাজ শুরু করেন। এসেটা আমি নেক্সট ক্লাসে বলে দিব, এসেটা লিখে ফেলতে পারবেন তারপরে, কিন্তু এসেটা এখন দিচ্ছি না, কারণ এসে রাইটিং এর উপরে আমি একটা ক্লাস নিব। আমি আপনাদেরকে না শিখাই তো আর অ্যাসাইনমেন্ট দিয়ে লাভ হবে না, বুঝতে পেরেছেন? সিভি অলরেডি আপনারা শিখেছেন, রেজিগনেশন লেটারটা আজকে শিখলেন, এবং এসে রাইটিং এর উপরে যখন আমি ক্লাস নিব, তারপরে আমি আপনাদেরকে এসেটা লিখতে দিব। কারণ এসে রাইটিং শেখার আগে আপনাদের পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের উপর একটু ক্লাস নেওয়া জরুরি, কারণ এটাতে অনেকেই ভুল করে। আমরা যদিও বড় হয়ে গেছি অনেক, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো অনেকেই মানে আমি জানি না কেন ভুল করে, হয়তো বা ছোটবেলায় এত গুরুত্ব সহকারে কেউ পড়েনি, হুইচ ইজ এ ফ্যাক্ট। আমি আসলে অত গুরুত্ব সহকারে পড়ি নাই পাঞ্চুয়েশন, ক্যাপিটালাইজেশন, কারণ আমি মনে করতাম কোথায় দাড়ি দিতে হবে, কোথায় কমা দিতে হবে, এগুলা মানুষ না বুঝে কেমনি, এগুলো তো খুব সহজ। কোথায় বড় হাত হবে, কোথায় ছোট হাত হবে, এগুলো আর পড়ার কি আছে? কিন্তু দাও, এখন আমি যখন বড় হয়েছি, এখন আমি বুঝি যে না, এগুলো আসলে অনেক পড়ার জিনিস, এগুলো ছোটবেলায় আরো গুরুত্ব সহকারে পড়া দরকার ছিল, কারণ এগুলো সারা জীবন লাগে। প্রেমপত্র থেকে রেজিগনেশন লেটার সবকিছু লিখতে গেলেই আপনার ক্যাপিটালাইজেশন, পাঞ্চুয়েশন দরকার আছে না? জি স্যার। গুড, সো উই উইল লার্ন দ্যাট। আর আমরা তো ইনশাল্লাহ মানে আমরা তো বোরিং আকারে পড়াশোনা করি না, আমরা খুব মজা করে পড়াশোনা করি। তো ইনশাল্লাহ we will have fun. So thank you for today's class. If you guys don't have any more queries, then স্যার আপনি যে বলছিলেন পিডিএফ গুলো দিবেন, এগুলো পরে দিবেন স্যার? হ্যাঁ, একসাথে দিব। আমি এখন দিচ্ছি না, কারণ তাইলে আপনারা দেখাদেখি করে মানে ওইটাই খালি কপি করে অ্যাসাইনমেন্টে লিখে দিবেন। তো আমি চাচ্ছি যে আপনারা নিজেরা লেখেন, আমি পরীক্ষার আগে আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, ওকে আল্লাহ হাফেজ।